স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে তপশিলি জাতি। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি কাদের বলা হয়, তার সঙ্গেই আছে তোমাদের যে এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা। কি বললাম? কি প্রশ্ন আলোচনা হবে? তপশিলি জাতি উপজাতি কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তকরণে শিক্ষার ভূমিকা লেখো। অ্যান্সারটা দেখো। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে বুঝে নাও। ভারতের সংবিধানে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। রাষ্ট্রপতি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারণ করে দেন কারা তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত হবেন। সংবিধানে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি বলতে কাদের বোঝায় তা নিম্নে আলোচনা করা হলো। এখানে দেখো তপশিলি জাতি কি বলা হচ্ছে। সংবিধানের 366-র 24 নম্বর ধারায় বলা হয়েছে যে তপশিলি জাতি বলতে বোঝায় সেই সমস্ত জাতি, বংশ বা উপজাতির কোনো অংশ বা গোষ্ঠীকে যারা এই সংবিধানের প্রয়োজনার্থে 341 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত কোনো জাতি, বর্ণ, উপজাতি অথবা জাতি, বর্ণ, উপজাতির কোনো অংশ বা গোষ্ঠীকে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো সংশ্লিষ্ট রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের তপশিলি জাতি নামে চিহ্নিত করতে পারে। রাজ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট রাজ্যপালের সঙ্গে আলোচনা করে তপশিলি জাতি সম্পর্কিত বিজ্ঞপ্তি দিতে হয়। আবার 341 নম্বর ধারা অনুসারে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রপতি কর্তৃক প্রচারিত বিজ্ঞপ্তির তালিকায় কোনো নতুন জাতি, বর্ণ এবং উপজাতি বা তাদের অন্তর্ভুক্ত কোনো অংশ বা গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করতে পারে বা কোনো নাম বাদ দিতে পারে। পারিয়া, দেখো পারিয়া, তারপরে চামার, মাহার, ভাঙ্গি প্রভৃতি সকলেই তপশিলি জাতি নামে অভিহিত করা হয়। পরে আছে তপশিলি উপজাতি। সংবিধানের 366-র 25 নম্বর ধারায় বলা হয়েছে যে তপশিলি উপজাতি বলতে বোঝায় সেই সমস্ত উপজাতি বা উপজাতিভুক্ত সম্প্রদায় বা তাদের কোনো অংশ বা গোষ্ঠীকে যারা এই সংবিধান প্রয়োজনার্থে বলছে এই সংবিধানের প্রয়োজনার্থে 342 নম্বর ধারা অনুসারে তপশিলি জাতি হিসাবে গণ্য হয়। 342-এর 1 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বসবাসকারী কোনো উপজাতি অথবা উপজাতীয় সমাজ অথবা তাদের কোনো অংশ অথবা উপজাতি বা উপজাতীয় সমাজের অন্তর্ভুক্ত কোনো গোষ্ঠীকে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের তপশিলি উপজাতি হিসাবে চিহ্নিত করে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন। 342-এর 2 ধারা অনুসারে রাষ্ট্রপতি বিজ্ঞপ্তির মাধ্যমে তপশিলি উপজাতির যে তালিকা প্রকাশ করেন সেই তালিকায় পার্লামেন্ট আইন প্রণয়ন করে নতুন উপজাতি বা উপজাতিভুক্ত সম্প্রদায় কিংবা তাদের কোনো অংশ বা গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে পারেন। আবার ওই তালিকা থেকে কোনো নাম বাদ দিতে পারেন। তবে পূর্বোক্ত বিজ্ঞপ্তিতে নতুন বিজ্ঞপ্তি জারি করে পরিবর্তন করা যাবে না। কোল, ভিল, নাগা, সাঁওতাল প্রভৃতি সকলেই তপশিলি উপজাতি নামে অভিহিত করা হয়। এরপরে কি বলা হচ্ছে দেখো, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা। সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা। শিক্ষা ও সমাজের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে,
তাই সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা কিভাবে অন্তর্ভুক্ত সমাজ গড়ে তুলতে পারে তা নিম্নে আলোচনা করা হলো। এখানে কি বলা হচ্ছে দেখো, ভালো মন্দ অর্থাৎ সু ও কু এই দুই ভাব বা প্রবৃত্তি আমাদের মনোজগতে সদা বর্তমান। যেহেতু জন্মলগ্ন থেকেই আমরা এই দুটি প্রবৃত্তির বাহক, সুতরাং শৈশব কাল থেকেই এগুলি সম্পর্কে সচেতন হয়ে কুপ্রবৃত্তিকে জয় করে বা দমন করে আমাদের সুপ্রবৃত্তির দ্বার খুলে দিতে হয়। আর এই জন্যই প্রয়োজন উপযুক্ত শিক্ষা গ্রহণ। উপযুক্ত শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষের অন্তঃকরণ পরিশুদ্ধ হয়, সৎকর্ম প্রবৃত্তি আসে এবং তার চিন্তায়, কর্মে, চলনে, বলনে এবং এর প্রতিফলন ঘটে। তারপরে কি বলা হচ্ছে দেখো, উপযুক্ত শিক্ষালাভের মাধ্যমে আমাদের মধ্যে থাকা সুপ্রবৃত্তিগুলি বিকশিত হয় এবং পরবর্তীতে এগুলির প্রভাব ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনও সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে এবং সুপ্রবৃত্তি বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে কুপ্রবৃত্তির অবদমিত হয় বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই সবের কোনো প্রভাব তখন আর থাকে না, ফলে অন্তর্ভুক্ত সমাজ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, শিক্ষা শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই শিষ্টাচার আর তা অর্জনের ক্ষমতাই শিক্ষা। আবার শিষ্টাচার বলতে তাই বোঝায় যা সর্বকালে সর্বস্থানে সবার কাছে গ্রহণীয় বলে স্বীকৃত এক প্রকার কলাকৌশল বিশেষ, যার মাধ্যমে আমাদের মধ্যে থাকা অন্তর্নিহিত পূর্ণতত্ত্বের বিকাশ ঘটে। শিক্ষা মানুষকে সত্য ও সুন্দরের দিকে আকৃষ্ট করে, মানবিক মূল্যবোধ তাকে জাগিয়ে তোলে। প্রকৃত শিক্ষার প্রভাবে ব্যক্তি মানুষের মধ্যে আসে স্নেহ, প্রীতি, ভালোবাসার প্রবৃত্তি ও ভ্রাতৃত্ববোধ। আর অপগত হয় হিংসা বিদ্বেষ, অপগত মানে দূরীভূত হয় হিংসা বিদ্বেষ, লোভ, লালসা ইত্যাদি, যার ফলে অন্তর্ভুক্ত সমাজ গড়ে ওঠার পথ প্রশস্ত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, আধুনিকতার নামে আজ আমরা নানা অপসংস্কৃতি অনুকরণ করে আত্মপ্রসাদ লাভে অভ্যস্ত হয়ে গেছি। তথাকথিত আধুনিকতার মায়াবী ছলনার শিকার সক্রিয় কৃষ্টি ও সংস্কৃতিকে বিসর্জন দিয়ে আধুনিকতার ধ্বজাধারী রূপে গৌরব অনুভব করছি। এরই অবশ্যম্ভাবী পরিণতি সামাজিক অবক্ষয়। তাই দেখা যায় সমাজ জীবনে স্নেহ, প্রীতি, ভালোবাসা প্রায় অবলুপ্ত, শ্রদ্ধা, বিনয় অদৃশ্য, দুর্নীতি, ভ্রষ্টাচারে সামাজিক পরিমণ্ডল কুলসিত, হিংসা, বিদ্বেষ, হানাহানি, খুন, ধর্ষণ, অপহরণ ইত্যাদি স্বাভাবিক জীবনকে ছন্দহীন করে তুলেছে। অপকর্মে লিপ্ত থাকাটা যে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই কুপ্রভাবে আমাদের শিশু, ছাত্র, যুবরা দিন দিন মানসিকভাবে আহত হয়ে বিপদগামী হতে চলেছে। তারপর দেখো, সত্তর এদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে না পারলে সার্বিক অবক্ষয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর এই কাজের জন্য শিশু, ছাত্র, যুব সমাজের মধ্যে শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার ঘটানো আবশ্যক। এতে মানসিক ও চারিত্রিক বিশুদ্ধতা আসবে। আর এই কারণেই অন্তর্ভুক্ত সমাজ গঠনে শিক্ষা অপরিহার্য। এই ছিল আজকে তোমাদের ক্লাস।